لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আজ পবিত্র হজ লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান, আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা প্রার্থনায় ইবাদতে মগ্ন হাজিরা। ঈদ উদযাপনের সড়ক, রেল ও নৌপথে বাড়ি ছুটছে মানুষ, বিভিন্ন রুটে যানবাহনের ধীর গতি। পাটুরিয়া ও আরিচা ঘাটে ঘরমুখো মানুষের ঢল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জমজমাট রাঙামাটির কোরবানি পশুর হাট। চাহিদার শীর্ষে রেড চিটাগাং গরু, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ঈদ ঘিরে জমজমাট নতুন টাকার বাজার, এসেছে নতুন নকশার নোট। খোলা বাজারে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ। সংস্কারমুখী বলা হলেও বাজেটে নেই নির্দিষ্ট বরাদ্দ, বলছেন অর্থনীতিবিদরা। সঠিক মুদ্রা নীতিতে সম্ভব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এবং ভুটানের বিপক্ষে হামজা ও রানার ঝড়ে 2-0 গোলের সহজ জয় পেল বাংলাদেশ। অভিষেকেই নজর কাড়লেন তরুণ ফাহমিদুল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি জেসিকা বেদিন। বিস্তারিত। মিনায় রাত্রি যাপনের পর আরাফার উদ্দেশ্যে রওনা হয়েছেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা প্রান্তর। ইয়াউমুল আরাফার দিনটিকে হজের মূল দিন হিসেবে গণ্য করা হয়। ইহরাম বাঁধা অবস্থায় আরাফার ময়দানে সূর্যাস্তের আগ পর্যন্ত অবস্থান করে মুজদালিফার উদ্দেশ্যে ময়দান ত্যাগ করবেন হাজিরা। আরবিদ আফসারের রিপোর্ট। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের স্মৃতি বিজড়িত আরাফাত ময়দান। শ্বেতশুভ্র পোশাকে আবৃত হাজিরা জাবালে রহমতের পাদদেশ ও মসজিদে নামিরার আশেপাশে হাজিরা। মিনায় রাত্রি যাপনের ও ফজরের নামাজের পর ঐতিহাসিক আরাফার উদ্দেশ্যে রওনা হন 20 লাখের বেশি মুসল্লি। 9 জিলহজের দিনটিকে ইয়ামুল আরাফা বা আরাফার দিন বলা হয়, যা হজের মূল দিন। অতীতের সব গুনাহ মাফের উদ্দেশ্যে চোখের জলে আল্লাহ তাআলার দরবারে হাজির মুসল্লিরা। ধর্মীয় বিধান অনুযায়ী ইহরাম বাঁধা অবস্থায় আরাফাতের ময়দানে সূর্যাস্তের আগ পর্যন্ত অবস্থান করবেন হাজিরা। এ সময় ইবাদতে মগ্ন থাকার পাশাপাশি সালাত আদায় করবেন। প্রায় 1500 বছর আগে এ ময়দানে মুসলিম উম্মার উদ্দেশ্যে বিদায় হজের ভাষণ দেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে নামিরা এবার হজের খুতবায় আছেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও মুফতি শাইখ ডক্টর সালেহ বিন হুমায়দ। আরবি, বাংলা ভাষা সহ বিশ্বের 34টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করে শোনানোর ব্যবস্থা রেখেছে হজ কর্তৃপক্ষ। তার ইমামতিতে একসঙ্গে জোহর ও আসর নামাজ আদায় করবেন হাজিরা। এরপর মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন হাজিরা। সেখানে পৌঁছে একই সঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। খোলা আকাশের নিচে রাত যাপনের পাশাপাশি শয়তানকে নিক্ষেপের জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করবেন। পরদিন 10 জিলহজ মিনায় ফিরে জামারাতে শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করবেন 7টি পাথর। কোরবানির পর মাথা মুন্ডন করে তাওয়াফ করবেন হাজিরা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরাফার ময়দানে ঢল নেমেছে হাজিদের। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد
والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك দর্শক, এতক্ষণ আমরা আরাফার ময়দানের সরাসরি ছিলাম। ঈদের যাত্রায় এলেঙ্গা হতে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। তবে যানবাহনের চাপ রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে। ঘরমুখো মানুষের ঢল নেমেছে পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। ঈদের সরকারি ছুটির প্রথম দিনেই অতিরিক্ত যানবাহনের চাপ ও একাধিক গাড়ি বিকল হওয়ায় মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে চলে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ। বাইবেল থেকে যানজট ভাই, চান্দুরা থেকে যানজট। অনেকক্ষণ ধরে আমরা জ্যামে পড়েছিলাম, কালকে রাত্রে 10টা বাজে বেরোছি, এখনো পর্যন্ত আমরা যানজটে আছি। প্রচুর কষ্ট হচ্ছে যানজটে। আমরা চান্দুরা থেকে জামে আইতেছি, এ যাবত 12 ঘন্টা জামে পড়ে আছি। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট বা ধীরগতি নেই। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। দীর্ঘ সময় অপেক্ষা করেও গন্তব্যমুখী পরিবহন না পেয়ে পিকআপ ও পশুবাহী ট্রাকে করে রওনা হচ্ছেন অনেকে। গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে যানবাহনের ধীরগতি দেখা যায়। বোর্ডবাজার বগুড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় যানজট। কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় ঘিরে কয়েক কিলোমিটার জুড়ে ধীরে ধীরে চলছে যানবাহন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও নেই যানজট। ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছেন মানুষ। দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে দেখা যায় অতিরিক্ত যানবাহন। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ঘরমুখো মানুষের ঢল নেমেছে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটেও। সেই সাথে রয়েছে যানবাহনের চাপ। তবে কোনো রকম ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন ঘরমুখো মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার অংশে সৃষ্টি হয়েছে যানজট। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশেও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অভিজিৎ ঘোষ এবং সুমিত সরকার সুমন। আমরা শুরুতেই যাচ্ছি অভিজিতের কাছে। অভিজিৎ, যানজট নিরসনে কি ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ?
জি জেসিকা, আপনি যেমনটি বলছিলেন যে এই ভোর রাত থেকে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে মানুষের চরম ভোগান্তি তৈরি হয়েছে। যারা শিশু থেকে বৃদ্ধ বয়সী যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা থেকে সেতু পূর্ব পর্যন্ত যে সড়কটি, সেই সড়কটি থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও দীর্ঘ সারি তৈরি হয়েছে। এখন যে অবস্থায় দেখাচ্ছি সেটি হচ্ছে পরিবহনগুলো কিন্তু এখন স্থায়ী দাঁড়িয়ে রয়েছে এবং এইভাবেই সকাল থেকে এই শুরু হয়েছে। তবে যাত্রী যারা বলছেন তারা বলছেন যে ঢাকা থেকে যারা গতকাল সন্ধ্যায় রওনা দিয়েছেন তারা আজকে সকালে এলাঙ্গা পর্যন্ত এসেছেন এবং বলছেন যে ঢাকার বিভিন্ন পয়েন্টে থেকে শুরু করে গাজীপুরের চন্দ্রা, কালিয়াকুর, বাইপাইল, সাভার সহ বিভিন্ন জায়গাতে তারা যানজটের কবলে পড়েছিল এবং এর কারণে তারা এই সকালে এসে পৌঁছেছে এলাঙ্গায় এবং এলাঙ্গা থেকে কখন পর্যন্ত তারা সেতু পার হতে পারবে এমনটি তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এবং এই যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ কাজ করলো, যে জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য যারা দায়িত্বরত ছিল তাদেরকে এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি। তবে এইদিকে আজকেও যারা যাত্রী রয়েছেন ঘরমুখো মানুষ তারা বাড়তি ভাড়ার অভিযোগ করছে এবং তারা বলছেন যে এবার এই যাত্রায় তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এবং কিছু কিছু জায়গাতে 3 গুণ ভাড়া তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং তারা বলছেন যে মাঠ প্রশাসনে যদি তারা উদ্যোগ নিত তাহলে তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হতো না। এবং এর পাশাপাশি যে আপনাকে জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 52,000 পরিবহন পারাপার হয়েছে এবং এর বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে 3,59,00,000 টাকার অধিক। এবং আপনি জানেন যে পরিমাণে পরিবহন পারাপার হয়েছে, তবে এই পরিবহনের থেকে গণপরিবহনের থেকে ছোট ছোট যানবাহন, মোটর সাইকেল এবং বাসের সংখ্যা রয়েছে এবং সেতু সংশ্লিষ্ট বলছেন যে তারা যে পরিবহন পারাপারে তারা যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। এবং এই কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে একটি বাস দুর্ঘটনা হয়েছে, সেখানে একজন মারা গিয়েছে এবং এছাড়া ভোর থেকে সকাল পর্যন্ত এই মহাসড়কটিতে কয়েকটি গাড়ি বিকল হওয়ার ঘটনা ঘটেছে এবং কর্তৃপক্ষ বলছে দ্রুত অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক। এবং এই হাইওয়ে পুলিশ বলছে তারা দ্রুতই বেলা বাড়ার সাথে সাথে এই মহাসড়ক যানজট মুক্ত হবে এমনটা প্রত্যাশা তাদের। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব মুন্সিগঞ্জ, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, তার কাছে আমরা জানবো মুন্সিগঞ্জের মহাসড়কের সর্বশেষ। সুমিত, জানাবেন আপনার এলাকার মহাসড়কের সর্বশেষ কি তথ্য রয়েছে? জি অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু হয়ে কিন্তু দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের এই সড়কটি দিয়ে কিন্তু মানুষ কিন্তু ঈদে ঘরমুখ মানুষ কিন্তু যাচ্ছেন। এখানে কিন্তু আসলে সকাল থেকে কিন্তু যানবাহনের অনেক চাপ কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখন পদ্মা সেতু টোল প্লাজা থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার এলাকা কিন্তু গাড়ির দীর্ঘ সারি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। তবে দীর্ঘ সারি হলেও কিন্তু আসলে এখানে কিন্তু নির্বিঘ্নে কিন্তু আসলে টোল আদায় করে কিন্তু গণপরিবহন কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে আসলে পৌঁছছেন বলে আমরা এখানে জেনেছি। যে সকাল থেকে যেই গাড়ি ছিল সেই গাড়ি কিন্তু অনেকটাই আসলে বেড়েছে বলে আমরা জেনেছি। সকালে মোটরসাইকেলের দীর্ঘ কিন্তু সারি ছিল, সেই মোটরসাইকেলের সারি কিন্তু এখন কিছুটা কমেছে। এখন কিন্তু আসলে মোটরসাইকেলের সারি না থাকলে কিন্তু গণপরিবহনের যে গাড়িগুলি আছে সেই যাত্রীবাহী গাড়ি কিন্তু আসলে দীর্ঘ দেখছি। এখানে কিন্তু ট্রাফিকের কয়েক স্তরের নিরাপত্তার জন্য তারা কিন্তু কাজ করছেন। ট্রাফিকের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু এখানে কাজ করছে। এখন আমি একজনের ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কে আপনারা কি নিরাপত্তা দিচ্ছেন? আমরা এই সড়কে অ্যাম্বুলেন্স গাড়ি সহ 2টা টহল টিম সর্বদা কাজ করতেছি, যাতে ঘরমুখো মানুষ যে কোনো দুর্ঘটনায় পড়লে আমরা দ্রুত নিরাপত্তা দিতে পারি এবং যাতে দুর্ঘটনা না ঘটে এর জন্য আমরা জনসাধারণ, যাত্রী সাধারণ এবং ড্রাইভারদেরকে সচেতন করতেছি এবং যাতে কোনো যানজট সৃষ্টি না হয়, নির্বিঘ্নে যেতে পারে এই জন্য আমরা শ্রীনগর ফায়ার স্টেশনের 2টি টিম সর্বদা কাজ করতেছি।
ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু গত 24 ঘন্টায় 12,000-এর অধিক যানবাহন এই পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে। সেখানে কিন্তু প্রায় 2,24,00,000 টাকা টোল আদায় হয়েছে বলে আমরা এখানে জেনেছি। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু টোল প্লাজা থেকে সবশেষ খবর। ইজাত্তার। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সুমন আপনাকে। দর্শক, ঈদ যাত্রার অতিরিক্ত যানবাহনের চাপে সৃষ্ট যানজটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদ যাত্রার আরো খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ঘরমুখো মানুষের চাপ আপনি কেমন দেখছেন, আর যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? বাড়িতে দেখতে পাচ্ছেন যে আসলে যে পরিমাণ আসলে মানুষের যে একটা চাপ রয়েছে, আজকে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা এই চাপটি দেখতে পাচ্ছি এবং প্রচুর কিন্তু আসলে মানুষ বাড়ি ফিরছে এবং সেই সাথে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এই পর্যন্ত প্রায় 12 থেকে 13টি ট্রেন ছেড়ে গিয়েছে, একটি স্পেশাল সহ। এবং আজকে যদি রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আজকে কিন্তু প্রায় মোট 54টি ট্রেন কিন্তু ঢাকা থেকে সারা দেশে ছেড়ে যাবে, এমনটি আসলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং যদিও কিছু অভিযোগও রয়েছে, অভিযোগগুলো স্ট্যান্ডিং টিকিট যেগুলো যারা কিনছেন তাদের আসলে সেই স্ট্যান্ডিং টিকিট কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। অনেককে হয়তো বা একটা টিকিটের কেনার জন্য 3-4টি টিকিট আসলে তাদেরকে কিনতে হয়েছে, এমন অভিযোগ তারা আমাদেরকে করেছেন কিছু কিছু যাত্রীরা। এবং সেই সাথে যদি একটু বলে রাখি যে যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা আবার হয়তো বা নির্দিষ্ট সময় মতো না আসতে পারার কারণে তারাও কিন্তু আসলে ট্রেনটা মিস করছেন, এমনটাও কিন্তু আমরা দেখেছি। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম রাজধানীর পশুর হাটগুলো। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন গাবতলী হাট থেকে সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, হাটে পশু বেচাকেনা আপনি কেমন দেখছেন, আর দর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? রাজধানীর গাবতলী হাটে গরু বেচাকেনায় কিন্তু সবার শীর্ষে থাকে প্রতিবারের ন্যায় এবারও কিন্তু ব্যতিক্রম নয়। ঢাকার যে আশপাশের এলাকাগুলো রয়েছে, এলাকা থেকে কিন্তু ক্রেতা দর্শনার্থী অনেকেই এখানে এসেছেন। তবে এই মুহূর্তে বাহিরের যে অবস্থা, ঝুম বৃষ্টিতে গাবতলী হাট প্রায় অনেকটা পানিতে বলা যায়, চারপাশে অনেক পানি জমে উঠছে এবং গরু কিনতে আসা যে সকল ক্রেতা এবং দর্শনার্থী আছেন তারাও কিন্তু অনেকটা বিপাকেই পড়ছেন বলা যায়। ক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পারলাম যে তাদের কিন্তু বরাবরের মতো চাহিদা শীর্ষে ছোট এবং মাঝারি গরু, এবং এবারের গরুর যে দাম তারা পাচ্ছেন সেটি অনেকটাই সাধ্যের মধ্যেও বলা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়াও বলা যায়। অনেকে বলছেন যে গরু থাকলেও কিন্তু গরুগুলোর দাম চাচ্ছেন অতিরিক্ত ব্যাপারীরা। এদিকে ব্যাপারীদের অভিযোগ রয়েছে যে অতিরিক্ত দর্শনার্থীর কারণে তারা নিয়মিত হাট পরিচালনা এবং গরু বেচাকেনাও তাদের একটা নেতিবাচক প্রভাব পড়ছে। তারা বলছেন যে মানুষ এসে নিয়মিত সেলফি তুলছে এবং সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানানোর জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু ক্রেতাদের সংখ্যা অনেকটাই কম। কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজ ক্রেতা দর্শনার্থী অনেকটা বেশি বলা যায়, কারণ ইতোমধ্যেই কিন্তু সকল অফিস আদালত ছুটি হয়ে গেছে, যার ফলে এখানে গাবতলী পশুর হাটে কিন্তু এক ধরনের মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই মানুষের ভিড় ছিল অনেকটা, কিন্তু এই মুহূর্তে যেহেতু বাহিরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে অনেকটাই স্থবির হয়ে পড়েছে যে বেচা কেনার যে কার্যক্রম সেটি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন যেখানে রয়েছি এখানে বেশ কিছু বড় গরু রয়েছে। আমরা ব্যাপারীদের সাথে কথা বলছিলাম, তারা বললেন যে বড় গরুগুলো
বিক্রি করতে কিন্তু তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে, কেননা গরুর দাম গত কয়েকবারের তুলনায় এবার অনেকটাই বেশি বলা যায়। এজন্য তাদের মধ্যেও কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া বলা যায়। অনেকে 10-12টি গরু এনেছেন, কিন্তু অনেকেই বিক্রি করতে পারছেন না সেগুলো। এই মুহূর্তে আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, যে আপনি কেমন দেখতে পাচ্ছেন বর্তমানে যে গরুর বাজারের দাম রয়েছে, কেমন? আমি এখন বাজারে দেখতে পাচ্ছি গরুর দাম এখন অনেক, ক্রেতা কম, এখনো ক্রেতারা বাজারে নেই। আমি আসছি একটু ছোট সাইজের গরু কিনতে আর কি, তো ছোট সাইজের গরু এখানে নেই, এখানে সব বাজেটের বাইরে। গত কয়েকবারের তুলনায় এবারের গরুর যে বাজার, সেটি কি ঊর্ধ্বগামী নাকি অনেকটা সাধ্যের মধ্যে বলা যায়? গত কয়েকবারের তুলনায় এবার অনেকটা দাম উচ্চ মূল্য বৃদ্ধি পেয়েছে আমার কাছে মনে হচ্ছে। আমি যে গরু 1,20,000 টাকাতে কিনেছি, ওইটা 1,60,70 নিচে পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা এখন। যেটি শুনতে পাচ্ছিলেন যে এখানকার গরুর যে সার্বিক দামগুলো রয়েছে, এখানে কিন্তু অনেকটাই উচ্চ গতিতেই চলছে। এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতাদের সংখ্যা অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। এই মুহূর্তে হাটের থেকে সর্বশেষ খবর ছিল আমার কাছে এইটুকুই। ফাহিম, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন। পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও ফিরব। দর্শক, বৃষ্টির কারণে গাবতলী পশুর হাটে ক্রেতাদের সংখ্যা কিছুটা কম, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জমে উঠেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে কোরবানির পশুর হাট। ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি দেশি গরু, যা রেড চিটাগাং হিসেবে পরিচিত। নজর কাড়ার রঙে এই জাতের গরু দেখতে যেমন সুন্দর, তেমনি চর্বি মুক্ত হওয়ায় এর স্বাস্থ্যগত ঝুঁকিও কিছুটা কম। সহকর্মী মিশু মল্লিকের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান। কাপ্তাই হ্রদের বুক চিরে পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিন চালিত বোটে ট্রাক টার্মিনালের গরুর হাটে আনা হচ্ছে পাহাড়ি দেশি গরু। কোরবানি সামনে রেখে এই চিত্র এখন নিত্যদিনের। গোখাদ্য হিসেবে প্রাকৃতিক সবুজ ঘাস খাওয়ানোর ফলে গরুগুলোর দৈহিক গঠন যেমন সুন্দর, তেমনি এর মাংসের চর্বিও কম থাকে, যার ফলে কোরবানি হাটে এই গরুর চাহিদাও তুঙ্গে। আমরা পাহাড়ে ছেড়ে দিয়ে ওইগুলো করি আর কি, লালন পালন করি। আর এখানে আমাদের এই দেশি গরুর মধ্যে আমরা যেগুলো পালন করি ওগুলোর মধ্যে কোনো ইনজেকশন নাই, এগুলো খুব মাংসটা একদম খাঁটি সুস্বাদু। মনে করেন প্রতি বছর আমি এভাবে দেশি গরু লালন পালন করি এবং এই কোরবানির হাতে এনে আমি একসাথে বোধ করে নিয়ে এসে এখানে বাজারে বিক্রি করি। ঘাটে বোট ভিড়তেই বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা গরুর দরদাম করে কিনে নিচ্ছেন। দৈনিক এখান থেকে 15 থেকে 20 ট্রাক পাহাড়ি গরু যাচ্ছে বিভিন্ন জেলায়। পাশাপাশি স্থানীয় হাটেও রয়েছে এই জাতের গরুর কদর। দেশি গরুর চাহিদা ভালো, তবে কদরের দাম একটু বেশি আর কি, অতিরিক্ত দাম। আমার অবজারভেশন আর কি কিছুক্ষণের মধ্যে 1 লক্ষ টাকার একটু উপরে গেলে ভালো মোটামুটি মানের পাওয়া যাচ্ছে, তার নিচে না। বেশিরভাগ গরু বাইরে চলে গেছে, যার সমস্যা। তারপরে রাঙামাটি মানুষের যা চাহিদা মতো গরু সম্পূর্ণ গরু রাঙামাটিতে এই মুহূর্তে আছে হাটের মধ্যে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে, আসন্ন কোরবানি ঘিরে রাঙামাটিতে 19টি হাটে চলছে পশু কেনাবেচা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে এসেছে নতুন নকশার 20, 50 ও 1000 টাকার নোট। তবে ব্যাংকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, যারা নতুন নোট বিক্রি করছেন দ্বিগুণ দামে। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। ঈদের আনন্দে নতুন নোটের চাহিদা সবসময় থাকে তুঙ্গে, এবারও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাজারে ছেড়েছে নতুন নকশার 20, 50 ও 1000 টাকার নোট। এসব নোটে কোনো ব্যক্তির ছবি নেই, বরং স্থান পেয়েছে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। তবে এবারের ঈদে নতুন টাকাই যেন হয়ে উঠেছে সোনার হরিণ। দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে নেই পর্যাপ্ত সরবরাহ। এই সুযোগে সক্রিয় হয়েছে নতুন নোটের অপ্রকাশ্য বাজার। সেখানে 20, 50 ও 1000 টাকার নতুন নোটের বান্ডেল বিক্রি হচ্ছে প্রায় 500 থেকে 2000 টাকার অধিক দামে। ক্রেতারা বলছেন, নিরুপায় হয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে কিনছেন নতুন নোট।
20 টাকার বান্ডিলে 1000 টাকা নিলে 1700 টাকা দিতে হবে। 5000 টাকার বান্ডিল মানে 50টার বান্ডিল 5000 টাকা 7500 টাকা। 5000 টাকা 5500 টাকা নিতে পারে। হ্যাঁ 2000 টাকায় হয়তো 2500 টাকা নিতে পারে, কিন্তু 7500 টাকা ডাবল, 2500 টাকা বেশি। কেউ কেউ দুষছেন ব্যাংক কর্তৃপক্ষকে, বলছেন সিন্ডিকেটের কারণেই বেশি দামে বিক্রি হচ্ছে নতুন নোট। আমি প্রথমে বাংলাদেশ ব্যাংকে গেছিলাম, ওইখানে দেয় নাই, ওরা বলছে শুধু ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হচ্ছে আর কি। ব্যাংকগুলোতেও দেখছি ওইখানেও হচ্ছে দিচ্ছে না, বিভিন্ন লোকাল শাখায় দিয়া তারা এখন বেলা করতেছে, ব্যবসায়ী দিতে আছে কিনা 10 টাকা আর ব্যাংকের। এদিকে খুচরা বিক্রেতাদের দাবি এসব নতুন নোট সংগ্রহ করছেন উচ্চ দামে ব্যাংক থেকে নয়, বরং বিভিন্ন উৎস থেকে। সীমিত লাভেই বিক্রি করছেন তারা। আমরা কিনে আনি বান্ডিল, একটা বান্ডিল 800 করে কিনে আনছি। আমরা চুরি টাকা দিয়ে করতেছি, লাখ লাখ টাকা খাটা রিক্স জানেন। 40 টাকা পিস বান্ডিলে 2000 4000 টাকা। একজন মানুষ সারাদিন ভরে তুলবে 10 পিস, 10 পিস তুললে সে 35 টাকা করে বিক্রি করে আমাদের কাছে, তাহলে আমরা তো 5 টাকা লাভ করব। নতুন নোটের ডিজাইনে এসেছে ভিন্নতা। নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ইতিবাচক। নতুন টাকা শুধু ভালো লাগারই কথা, ভালো লাগছে। ডিজাইন দিক দিয়ে বা টাকার মানে কোয়ালিটির দিক দিয়ে বা নোট দিয়ে সব দিক দিয়ে অনেক বেটার। নতুন নোট আসছে, এগুলো ভালো লাগছে। ঈদের আনন্দকে দ্বিগুণ করতে নতুন নোটে নেই কোনো বিকল্প। সাধারণ মানুষের প্রত্যাশা, ভবিষ্যতে নতুন নোটের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে জনসাধারণের ভোগান্তি কমাবে সরকার। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। সংস্কারমুখী বাজেট বলা হলেও প্রতিটি সেক্টরে সংস্কারের জন্য কোনো বরাদ্দ নেই, ফলে এতে জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হয়নি মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আর এবারের বাজেট সৃজনশীল হয়েছে উল্লেখ করে এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, এই বাজেট ঘিরে সঠিক মুদ্রানীতি দ্রুতই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। নতুন ঘোষিত বাজেট নিয়ে নিজেদের বিশ্লেষণ এভাবেই তুলে ধরেন তারা। আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। গেল সোমবার 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এবার বাজেটের আকার 7,90,000 কোটি টাকা, যা গেল অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে নতুন অর্থ বছরে কর আহরণের পাশাপাশি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে জোর দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আর উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। বলেন, সংস্কারমুখী বাজেটে প্রতিটি সেক্টরে সংস্কারের জন্য কোনো বরাদ্দ নেই, ফলে এতে জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হয়নি। প্রত্যেকটা সেক্টরে সংস্কারের জন্য প্রকৃতপক্ষে বাজেট এলোকেশন প্রত্যাশিত ছিল, সেটা কিন্তু রিফ্লেকশন হয় নাই। অতএব সেই সংস্কারগুলো কিভাবে হবে, বাজেটের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত হবে, সেটা কিন্তু যে গণতান্ত্রিক সরকারই আসুক না কেন পরবর্তী নির্বাচনে সেই জায়গাটুকু কিন্তু অনুপস্থিত রয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেট সৃজনশীল বাজেট হয়েছে জানিয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, বাজেটকে ঘিরে সঠিক মুদ্রানীতি দ্রুতই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। বাজেটটি যেমন হওয়া উচিত তেমন হয়েছে, কারণ প্রতিটা বাজেটই একটি সৃজনশীল উদ্যোগ। এক একটা বাজেটের থেকে আর একটা বাজেটের চেহারা একটু পার্থক্য আছেই। এটা যেহেতু একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট, যার কোনো ভবিষ্যৎ রাজনৈতিক অভিলাষ ইচ্ছা নাই, এবং ওনারাই এসছেন বিশেষ অনুরোধে, আবার চলে যাবেন কাজ শেষ করে। মূল্যস্ফীতি কিন্তু মোটামুটি একটা সিস্টেমেটিক ওয়েতে আসছে, এবং আমি মনে করি যদি এমন কোনো প্রচণ্ড ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সমস্যা যদি না হয়, তাহলে এটা কিন্তু কমে আসবে এবং আমাদের যে মুদ্রানীতি এবং সংকোচন মুদ্রানীতি এবং আরও যা যা কাজকর্ম সেগুলো কিন্তু ওয়ার্ক করতেছে। এছাড়াও সাধারণ মানুষের আয় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এনবিআরের সাবেক এই চেয়ারম্যান। মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।